আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহ। সম্মানিত দর্শক, এবারের যে ২১শে পদক প্রদান অনুষ্ঠান, সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে নানা ঘটনা এবং এবার যাদেরকে ২১শে পদকে ভূষিত করা হয়েছে, তাদেরকে নিয়ে যে সকল লঙ্কা কাণ্ড ঘটেছে, এটি অনেক ক্ষেত্রে বিনোদন দিয়েছে, এটি অনেক ক্ষেত্রে বেদনা তৈরি করেছে, এটি সরকারকে বিতর্কের মধ্যে ফেলেছে এবং সহায়ক তারেক রহমান তিনিও বিব্রতকর একটি অবস্থার মধ্যে পড়েছেন। এই কাহিনীগুলো, এই ঘটনাগুলো নিয়ে সংক্ষেপে আপনাদের কাছে কিছু বলার চেষ্টা করব। আপনি জানেন যে বাংলাদেশে যে কজন নামকরা কবি আছেন, তাদের মধ্যে কবি মোহন রায়হান অন্যতম। তিনি বাংলাদেশে বেশ পরিচিত বিভিন্ন কারণে। সুদর্শন, ধনী, স্মার্ট এবং সমাজের এলিট যে শ্রেণী, এই এলিট শ্রেণীদের সঙ্গে তার দহরম মহরম। আমাদের দেশের কবিরা সাধারণত দরিদ্র হয়, অন্যেরা ডাকে একটু মদঠদ খায়, জামা কাপড় এলোমেলো থাকে, তারপর শেষে পোশাক আশাকে কোনো ছিঁড়ি বিচ্ছিরি থাকে না, ৬ ধারের ৯ ধার থাকে না, এইরকম। কিন্তু মোহন রায়হান এবং কবি ফজল শাহাবুদ্দিন, এরশাদের খুব ঘনিষ্ঠ ছিলেন ফজল শাহাবুদ্দিন। আর মোহন রায়হান এরশাদের ঘনিষ্ঠ ছিলেন কিনা আমি বলতে পারবো না, কিন্তু তিনি সমাজের ধরুন সেই সাবের হোসেন চৌধুরী তার খুব ঘনিষ্ঠ বন্ধু, এই লেভেলে সাবের হোসেন চৌধুরীদের লেভেলে এক টেবিলে বসে কবিতা চর্চা করার মতো কবি মোহন রায়হান সেই ধরনের মানুষ। তো যা হোক, সেই মোহন রায়হানকে এবার পুরস্কার দেওয়া হলো। তিনি আবার জাতীয় কবিতা পরিষদের সভাপতি। সবাই বলল যে না, এটা ভালো কাজ হয়েছে, কিন্তু শেষমেশ আবার দেখা গেল যে তাকে পুরস্কারটা দেওয়া হলো না, স্থগিত করা হলো। কারণ কি, তিনি কর্নেল তাহেরকে নিয়ে একটি কবিতা রচনা করেছিলেন। তো কর্নেল তাহেরকে কোন জন্মে কবি মোহন রায়হান কর্নেল তাহেরকে নিয়ে কবিতা রচনা করেছিলেন, আমরা সব মানুষ ভুলেই গিয়েছিলাম, এগুলো জানতাম না। এখন এই যে স্থগিত হওয়ার কারণে সবাই খুঁজে খুঁজে সেই কবি মোহন রায়হানের সেই কবিতা পড়ছেন, কর্নেল তাহেরকে নিয়ে তিনি কী লিখেছেন। এরপরে আবার বাংলাদেশের একজন খুব বিখ্যাত শিল্পী, আমার বন্ধু মানুষ ছিল, সঞ্জীব চৌধুরী। অসাধারণ সেই গান গাইতেন। বাংলাদেশের অনেকগুলো বিখ্যাত গানগুলো তার সৃষ্টি। সেই যে মরমী কবি, মরমী গায়ক শাহ আব্দুল করিম, তার যে বিখ্যাত গানগুলো যিনি জনপ্রিয় করেছেন, তোমার মানে সেই গানগুলো আমি তোমাকেই বলে দেব, সেই যে বিখ্যাত গানগুলো, অনেক বিখ্যাত গান, সঞ্জীবের অনেক বিখ্যাত গান রয়েছে। দেখলাম যে সেও কর্নেল তাহেরকে নিয়ে অসাধারণ জনপ্রিয় কতগুলো গান গেয়েছেন, যেগুলো আসলে সামনে আসেনি, কিন্তু এখন এই মোহন রায়হানের এই ঘটনার পরে সামনে চলে এসেছে। এখন এই কাজগুলো কারা করলো, কি দরকার ছিল? মানে মোহন রায়হান তো পুরস্কার চাননি, কেন তাকে পুরস্কারের জন্য মনোনীত করা হলো এবং কারা করলো? আবার তারেক রহমান সাহেব তো তাকে বাদ দিতে বলেননি, বা একটা কবিতার যে কি গুরুত্ব এবং সেই কবিতার কারণে কি লঙ্কার সৃষ্টি হবে বাংলাদেশের মতো জায়গাতে, এটা নিয়ে এই মুহূর্তে রাষ্ট্রের এত সমস্যার মধ্যে এটা নিয়ে এই মুহূর্তে চিন্তা ভাবনা করার সময় তারেক রহমান সাহেবের আছে বলে আমার কাছে মনে হচ্ছে না। তো যদি এরশাদ হইতো, তাহলে এরশাদ বুঝতো, এরশাদ স্বভাবজাত কবি ছিলেন, যে সব শালা কবি হবে। কবি রফিকুল্লাহ সেই বিখ্যাত কবিতা যখন ছাপা হলো, তখন কবি এরশাদ ভীষণ রকম রেগে গেলেন এবং তাকে গ্রেপ্তার করলেন। তিনি অনেক রিকোয়েস্ট করেছিলেন। যারা তাকে গ্রেপ্তার করতে গিয়েছিল, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের টিচার কবি রফিকুল্লাহ, বাংলাদেশের যে কটি অনবদ্য কবিতা আছে, সব শালা কবি হবে, পিঁপড়ে গো ধরেছি উড়বেই, হ্যাঁ, বনের দাতার সুর রাজা শুনে বসবেই, এত অসাধারণ কবিতা আর হয় না। তো সেই তাকে গ্রেপ্তার যখন করতে গেল, তখন বললো যে দেখো, এটা আমি একটা কবিতা লিখেছি, সাধারণ একটা কবিতা, এটা কেউ পড়বেও না, দেখবেও না, কিন্তু তোমরা আমাকে গ্রেপ্তার করার ফলে এই কবিতাও অমর হয়ে যাবে, আমিও অমর হয়ে যাবে, তোমরা আমাকে গ্রেপ্তার করো না প্লিজ। কিন্তু তাকে গ্রেপ্তার করা হলো, কবিও অমর হয়ে গেলেন, কবিতাও অমর হয়ে গেলেন, আর এরশাদের 12টা বাজলো। একইভাবে 30 সেট অলঙ্কার, এরশাদের 30 সেট অলঙ্কার, এটা নিয়ে একটা লেখা লিখলেন শফিক রেহমান। এরশাদ ভীষণভাবে খেপে গেলেন, জাইজুদ্দিনের শফিক রেহমানকে গ্রেপ্তার করার জন্য চেষ্টা করলেন, এই বিখ্যাত হয়ে গেলেন। সেই যে 30 সেট অলঙ্কার, মানে যাকে বলে বাংলাদেশে এটা গালি হয়ে গেল। সংসদে যে সমস্ত মহিলারা যান সংরক্ষিত আসরে, তাদেরকে সবাই সেই এরশাদের 30 সেট অলঙ্কার হিসেবে সবাই টিটকারি করে, টিল নাও এখন পর্যন্ত। তারপরে এরশাদ জামানাতে আর একটা লেখার জন্য সেই মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে হুলিয়া জারি করা হলো, দুর্নীতিবাদদের উল্লাস নৃত্য।
সেই লেখাটা যদি খবরের কাগজে ছাপা হয়েছিল, যদি মামলা না হতো আমি সেই লেখাটা পড়তাম না। আমার তো সেই লেখাটা মুখস্থ হয়ে গেছে, পুরো মুখস্থ। বহুবার সেই লেখার কথা বলেছি। তো মতিউর রহমান চৌধুরী মানবজমিনের সম্পাদক অনেক লেখা লিখেছেন, কিন্তু এই একটা লেখার কারণে তিনি সেই অমরত্ব লাভ করেছেন। তো এরকম আরকি একেকজন সেই মানে তাকে বিখ্যাত বানিয়ে দেয় শাসকরা তাদের বিভিন্ন কর্মকাণ্ডের কারণে। মোহন রায়হানকেও এইভাবে বিখ্যাত বানিয়ে দেওয়া হলো। এখন তিনি আজকের এই সময়টাতে আমি যখন ভিডিও করছি তখন আমি জানি না আজকে তিনি সংবাদ সম্মেলন করছিলেন যে তিনি সরকার যে তার ব্যাপারে সিদ্ধান্ত আবার পরিবর্তন করে নতুন সিদ্ধান্ত নিয়েছেন যে তাকে পুরস্কার দেওয়া হবে। আর তিনি পুরস্কার নেবেন কি নেবেন না এটা তিনি জানাবেন সংবাদ সম্মেলন করে আজকে। এই সংবাদ সম্মেলনের খবর এখন পর্যন্ত আমার কাছে আসেনি, হোয়াট এভার মেবি, কিন্তু তিনি কবি মোহন রায়হান হিসেবে যতটা বিখ্যাত ছিলেন জনাব তারেক রহমান সাহেবের কল্যাণে, তার রেজিমের কল্যাণে, তার কর্তা ব্যক্তিদের কল্যাণে, তার মন্ত্রী মিনিস্টারদের কল্যাণে তিনি অমরত্ব লাভ করেন। কিন্তু সমস্যা যেটা হলো সেটা হলো কর্নেল তাহের। কর্নেল তাহেরের যে ফাঁসি, মৃত্যু, এটা বিএনপির অন্যতম একটি ব্ল্যাক স্পট, ব্ল্যাক হোল। আওয়ামী লীগের যেমন বাকশাল, এই বাকশাল শব্দ আসলেই আওয়ামী লীগের মাথা খারাপ হয়ে যায়, তেমনি কর্নেল তাহেরের ফাঁসির কথা আসলেই জনাব শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার যত গৌরব উজ্জ্বল ভূমিকা রয়েছে, যত সততা রয়েছে, ন্যায়পরায়ণতা রয়েছে, সবগুলোর উপর একটা স্পট পড়ে যায়, কালো ছায়া পড়ে যায়। তো কাজেই কর্নেল তাহেরের বিষয়টি এটি সামনে আনাটা আসলে কোনো অবস্থাতে বুদ্ধিমানের কাজ নয়। বলা হয়ে থাকে কর্নেল তাহের যে কাজগুলো করেছেন, হোয়াট এভার মেবি, তার নিজের স্বার্থে করেছেন, সেনাবাহিনী ধ্বংস করার জন্য করেছেন, আওয়ামী লীগের বিরুদ্ধে করেছেন, যা কিছু করুক না কেন, কিন্তু এই কর্নেল তাহেরের এই ঘটনার ফলে দুটো ঘটনা ঘটেছে। এক হলো জিয়াউর রহমান সাহেব বন্দি দশা থেকে মুক্তি পেয়েছেন, আর ২ নম্বরে হলো যে তিনি রাষ্ট্র ক্ষমতা দখল করতে পেরেছেন। কাজেই হি শুড বি গ্রেটফুল টুয়ার্ডস কর্নেল তাহের, কিন্তু সেটা না করে কর্নেল তাহেরের যে সংক্ষিপ্ত বিচার এবং যেভাবে তাকে ফাঁসিতে দেওয়া হয়েছে, এবং এই কর্নেল তাহেরের ফাঁসি নিয়ে যত নাটক হয়েছে, গল্প হয়েছে, কবিতা হয়েছে, কাহিনী হয়েছে, এটা মানুষের হৃদয়ে ভীষণ রকমভাবে মানে মর্মস্পর্শী। মানে তিনি ফাঁসির আগে কি করেছেন, কি খেয়েছেন, কি বলেছেন, এগুলো রীতিমতো কবিতা হয়ে গেছে। আর এই কবিতা যত সামনে আসবে ততই জিয়াউর রহমানকে ম্লান করে দেওয়া হবে, জিয়াউর রহমানের কর্মকাণ্ডকে আরও বিতর্কিত করে দেওয়া হবে। একই ঘটনা কিন্তু ঘটেছিল সৈয়দ কুতুবের ক্ষেত্রে। আপনারা জানেন যে বাংলাদেশে যেমন জামাত ইসলামী আছে, এই জামাত ইসলামের একটা ডুপ্লিকেট কপি আছে মিশরে, সেটা হলো মুসলিম ব্রাদারহুড। তো সেই মুসলিম ব্রাদারহুডের যে প্রধান ব্যক্তি ছিলেন ৫০-এর দশকে, ৪০-এর দশকে সৈয়দ কুতুব, এবং তাকে বলা হতো আধ্যাত্মিক নেতা। জামাতের লোক সারা দুনিয়াতে, বা যাকে বলা হয় এই মুসলিম ব্রাদারহুড বা ইখওয়ানে মুসলিমিন বা তুরস্কের একে পার্টি, ভারতের জামাত, পাকিস্তানের জামাত, সবাই মানে মাওলানা আবুল আলা মওদুদিরও যদি গুরু মনে করা হয় কাউকে, এবং তার অবস্থানটা এমনকি আবু ওহাব নজদি, ওহাবি মতবাদ আবু ওহাব নজদি তার চেয়ে ঊর্ধ্বে। সৈয়দ কুতুবকে এই জমানাতে তারা মনে করেন মুজাদ্দেদ, জামাতের যারা লোকজন আছেন, মানে তিনি আধ্যাত্মিকভাবে ওই পর্যায়ে ছিলেন। তো তিনি মিশরীয় সেনাবাহিনীতে একটা বিপ্লব ঘটিয়ে ফেললেন ৫০-এর দশকে। তো সেই বিপ্লব অনুযায়ী তিনি হবেন রাষ্ট্রের প্রধান, সরকারের প্রধান, কিন্তু তিনি সেটা হলেন না। তিনি সেটা হলেন না, বিপ্লবের সেই ক্রেডিটটি তিনি তুলে দিলেন নাসেরকে, গামাল আবদেল নাসেরকে। কিন্তু নাসের খুবই স্মার্টলি যেটা দেখলেন যে সৈয়দ কুতুব যেভাবে সেনাবাহিনীর উপর প্রভাব দেখাচ্ছে এবং কেউ নাসেরের কথা শুনছে না, সৈয়দ কুতুব যেভাবে বলছে রাত বলছে রাত, দিন বললে দিন। এবং এই যে বাংলাদেশে আপনি যে জিনিসটা আপনি দেখেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের জমানাতে মূলত এরকম সৈয়দ কুতুবের মতো প্রভাবশালী হয়ে পড়েছিলেন কিন্তু আমাদের ডাক্তার শফিকুর রহমান। তিনিও জামাতের আধ্যাত্মিক নেতা, তাকে সবাই জিন্দাওলি, টাটকাওলি বলতেন, এবং সব মানুষ তার কাছে যেত এই ১৭ মাসে। তো এটা তো আসলে তারেক রহমান সাহেব, বিএনপি যারা লোকজন, এমনকি যারা জামাত বিরোধী লোক, তাদেরকে পছন্দ হওয়ার কথা না।
তো শফিক সাহেব হয়তো সেনাবাহিনীর মধ্যে তার প্রভাবটা ওইভাবে দেখাননি। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূসকে দিয়ে তিনি সেনাবাহিনীতে ব্যাপক পরিবর্তন করার চেষ্টা করেছেন বলে বিভিন্ন রকম অভিযোগ আসছে। আ এখানে অভাব এবং অভিযোগ, আ আমি শব্দটি ব্যবহার করেছি। এখানে অভাব বলতে যে আ সেনাবাহিনীর মধ্যে আসলে ওই পরিবর্তনগুলো দরকার ছিল না। কিন্তু ওটা তৈরি করার জন্য চেষ্টা করা হয়েছে, এটাকে আমি অভাব বলছি। আর অভিযোগ হলো যে তিনি এই কাজটি করতে পারেননি বা এই কাজটি করার জন্য যে চেষ্টা করেছেন জামাতের পক্ষ থেকে, জামাত মাইন্ডেড বিভিন্ন লোককে বড়, বড় পদে বসানোর চেষ্টা করেছেন। এটাকে আমি অভিযোগ বলছি। তো একই অবস্থা হচ্ছিল মিশরীয় সেনাবাহিনীতে, এবং মিশরীয় সেনাবাহিনী যে ওয়ান অফ দ্য বিগেস্ট মিলিটারি ইন দ্য মিডল ইস্ট। তো গামাল আব্দেল নাসির তখন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন, একজন লেফটেন্যান্ট কর্নেল ছিলেন। যখন তিনি বিপ্লব দেন, তিনি এই বিষয়টা মেনে নিতে পারছিলেন না, আর হজমও করতে পারছিলেন না। ফলে তিনি অনেকটা ঝুঁকি নিয়ে সেই সৈয়দ কুতুবকে গ্রেপ্তার করে ফেলেন। গ্রেপ্তার করার পর তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করান এবং তাকেও ফাঁসি দেন। সৈয়দ কুতুবকে ফাঁসি দেন, এবং ওটা এখনো পর্যন্ত মুসলিম ব্রাদারহুড, জামাত সবার কাছে একটা গল্পের মতো কাহিনী। সৈয়দ কুতুবের কথা স্মরণ হলে এবং তার ঘটনা বর্ণনা করে, ওয়াজে বর্ণনা করে বহু হুজুর কেঁদে কেটে, বিশেষ করে জামাতি হুজুর যারা আছে, কেঁদে কেটে গড়াগড়ি করেন আর কি। তো এইরকম সৈয়দ কুতুবের মৃত্যু এবং তার যে অভ্যুত্থান, এটি যেভাবে সাহিত্যে মর্যাদা পেয়েছে, এটি নিয়ে এপিক তৈরি হয়েছে, মহাকাব্য তৈরি হয়েছে মিশর এবং সারা দুনিয়াতে। একইভাবে বাংলাদেশে যতদিন বাংলাদেশ থাকবে কিয়ামত পর্যন্ত এই কর্নেল তাহেরের যে ৭ই নভেম্বরের সিপাহী জনতার বিপ্লব, তার অভ্যুত্থান, তার জাসদ গঠন এবং তার ফাঁসি, এটা একটা কবিতা। এটাকে নিয়ে নাড়াচাড়া দেওয়াটা বুদ্ধিমানের কাজ নয়। কোনো অবস্থাতেই এই মুহূর্তে যদি কেউ বলার চেষ্টা করে তাহের সাহেব খারাপ ছিলেন, তাহের সাহেব রং ছিলেন, জিয়া ওয়াজ রাইট, কোনো অবস্থাতেই আপনি যেটা মানে সাহিত্য যেটাকে মর্যাদা দেয়, যেমন মহাভারত একটা সাহিত্য, আপনি রামকে রামায়ণের চরিত্রে বানিয়ে নিতে পারবেন না। আপনি কৃষ্ণকে কিংবা ধরুন অর্জুনকে, কিংবা আপনি যুধিষ্ঠিরকে, ধর্মপুত্র যুধিষ্ঠিরকে, বা কিংবা আপনি শকুনকে, কিংবা আপনি পঞ্চপাণ্ডবকে আপনি মহাভারতের বাইরে নিতে পারবেন না। যত সত্য কথা বলতে গেলে লোকজন হিন্দুরা রাস্তায় নেমে আসবে। তো এরকম একটা ইতিহাস যখন কাউকে ওই মর্যাদা দিয়ে যে আপনি সেই বিষাদ সিন্ধু, কারবালার বিষাদ সিন্ধু যেভাবে কারবালার ঘটনা তুলে ধরেছে, কিংবা কবি নজরুল ইসলামের কারবালা যে কবিতা, নীলছে আসমান লালে লাল দুনিয়া, আম্মা লাল তেরি খুনকিয়া খুনিয়া, কাঁদে কোন ক্রন্দশী কারবালার ফোরাতে, আপনি এই কবিতার বাইরে ইমাম হাসানকে নিতে পারবেন না। এর বাইরে আপনি এজিদকে বসাতেই পারবেন না। এজিদ নিয়ে একটা ভালো কথা বলার সাথে সাথে লোকজন বলবে তুই খুনি, তুই কাফের, তুই বেঈমান, তুই মুনাফেক, তুই তুকারি করে আপনাকে বলবে। তদ্রূপ কর্নেল তাহের বাংলাদেশের ইতিহাসে এরকম একটা লিজেন্ড হয়ে আছে। ঠিক সেই জায়গাটি সরকারের প্রথম এই জায়গাতে এসে খোঁচা মেরে কর্নেল তাহেরকে এই সময়কে সামনে নিয়ে আসলো। এই সময় কেন জাসদকে সামনে নিয়ে আনা হলো? এই যে একটা ব্লান্ডার হয়ে গেল, এই ব্লান্ডার তারেক রহমান সাহেব আগামী ৫ বছর শত চেষ্টা করেও তিনি এটাকে আর পিছনের সারিতে নিতে পারবেন না। এই মোহন রায়হান এই কবিতা, এই তারেক জিয়া বাঁচতে থাকবে। একইভাবে বিএনপির বিগত জমানাতে যেটা ছিল বদনাম, চাঁদাবাজ, হাওয়া ভবন, খাম্বা। আচ্ছা, এখন গত ১৭ মাস ধরে জামাত, তারপর চরমোনাই সবাই মিলে চেষ্টা করেছে এই খাম্বা চাঁদাবাজকে এস্টাবলিশ করার জন্য, কিন্তু পারে নাই, ১৭ মাসে পারে নাই। কিন্তু যেই মুহূর্তে মন্ত্রী রবিউল, শেখ রবিউলের মুখ দিয়ে এই চাঁদাবাজির সাফাই বের হয়ে গেল, মুহূর্তের মধ্যে এখন আবার সেই চাঁদাবাজি চলে আসছে, পার্সেন্টেজ বেড়ে গেছে, আবার সেই ভবনের নাম চলে আসছে। এখন রবিউল সাহেব যতই চেষ্টা করুক না কেন, মানে তিনি যখন বলার চেষ্টা করছেন যে চাঁদা আর চাঁদাবাজি আলাদা, তিনি চাঁদার কথা বলছেন, চাঁদাবাজির কথা বলেনি। এটা হলো গু নিয়ে যদি আপনি ঘোরাঘুরি করেন, যদি বলেন যে এটা হলো মানে কুকুরের গু, এটা বিড়ালের গু, আর এটা ইঁদুরের গু, মানে লোকজন আপনাকে কি বলবে, শালা পাগল হয়ে গেছে। তো এরকম আসলে কতগুলো জিনিস আছে যে এই জিনিসগুলো আপনি যদি একবার ভুল করে বলে ফেলেন, সেগুলো দ্বিতীয়বার আসলে বলতে হয় না।
দ্বিতীয়বার কখনো বলতে হয় না। এখন এই যে কথাটা রবিউল সাহেব বলে ফেলেছেন, ইটস এ মিস্টেক, স্লিপ অফ টাং, স্রেফ বলা উচিত ছিল, এটা আমার স্লিপ অফ টাং, যা বলতে চেয়েছি সেটা আমি বলতে পারিনি, এটা আমার দুর্বলতা, মানবিক দুর্বলতা, যা বুঝাতে চেয়েছি সেটি আমি বুঝাতে পারিনি, আমি ক্ষমা প্রার্থী। আমি যেন ভবিষ্যতে এই পদে থেকে সুন্দরভাবে কথা বলতে পারি, এজন্য আল্লাহর সাহায্য চাই। এবং সেই অনুযায়ী হযরত মুসা আলাইহিস সালাম সেই দোয়াটা যেটি কোরআনে বর্ণনা করা আছে, তিনি যদি বলতেন রব্বিশ রাহলি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, এতটুকু মুখস্থ করে বলার সাথেই মানুষের রাগ মুহূর্তের মধ্যে শূন্য হয়ে যেত, কেউ কোনো একটু শব্দ করতে পারতো না। কিন্তু সেটা না বলে তিনি টেলিভিশনে আসছেন, চাঁদা কি, চাঁদাবাজি কি, মসজিদের চাঁদা, মানে মসজিদে চাঁদা দিচ্ছেন, ক্লাবে চাঁদা দিচ্ছেন, দলে চাঁদা দিচ্ছেন, এটা বর্ণনা করছেন। আবার অন্যদিকে মানে জোর করে যারা চাঁদা আদায় করছে সেটা যে এক না, সেটা বোঝানোর চেষ্টা করছেন। আরে এটা তো বাংলাদেশে একটা তেলাপোকাও বুঝে, এটা বাংলাদেশে একটা তেলাপোকা বোঝে। কিন্তু মসজিদে আমি যেভাবে বেহেশত পাওয়ার জন্য চাঁদা দেই, শাহবাগ মোড়ে মালিক সমিতির নামে যখন গাড়ির থামিয়ে ড্রাইভারের কাছ থেকে চাঁদাটা আদায় করা হয়, তখন সে কোন বেহেশতের লোভে চাঁদা দেয়? পিট্টি খাওয়ার ভয়ে, মার খাওয়ার ভয়ে বাধ্য হয়ে সে চাঁদা দেয়, 10টা গালি দেয়। এই কারণে ওই যে মালিক সমিতির নামে যে চাঁদাটা নিচ্ছে, ওই যে গাড়ি যে চালাচ্ছে সে মালিকও নয়, শ্রমিকও নয়, সে গাড়িটা ভাড়া নিছে একজনের কাছ থেকে, রামের কাছ থেকে ভাড়া নিছে ডেইলি 5,000 টাকা। সারাদিন সে যাই চালাতে পারুক বা না পারুক, তাকে 5,000 টাকা জমা দিতে হবে। আবার এর মধ্যে যদি ওই সমিতির নামে তার কাছ থেকে চাঁদা কালেকশন করা হয়, তার যদি সামর্থ্য থাকতো, ওই ড্রাইভারের যদি সামর্থ্য থাকতো, তাহলে ওই চাঁদাবাজ যারা চাঁদা কালেকশন করছে ওদেরকে ধরে কই মাছ যেভাবে কাছে ওইভাবে কাচতো। তারপরে বলতো বোম্বাই মরিচান, বেটে বেটে ওই জায়গাতে লাগা, ও ছটফট করুক, আমি একটু দেখতে চাই। এইরকম এই যে সড়ক পরিবহনে যারা চাঁদাবাজি করেন, চাঁদা কালেকশন করেন, তাদের ব্যাপারে মানুষের রাগ, ক্রোধ এবং ক্ষোভ, মানুষ এগুলো দিতে চায় না। এমনকি মানে একেবারে সরকার নির্ধারিত যে জিনিসগুলো আছে, আমরা টোল দেই বিভিন্ন জায়গায়, সরকার নির্ধারিত। তো টোল যেভাবে কালেকশন করা হয়, আমরা দেখা গেল যে সেই এক্সপ্রেসওয়েতে উঠছি, তো একে তো টোল দিচ্ছি, কিন্তু সেই টোল দেওয়ার জন্য 1 ঘন্টা 1.5 ঘন্টা লাইনে থাকতে হচ্ছে, ফলে মানুষ বিরক্ত হয়ে যায়। এগুলো একটা বিকল্প পদ্ধতি উন্নত দেশের মতো না নেওয়া পর্যন্ত এটাকে মানে সরকারের বৈধ যে টোলগুলো রয়েছে, সেই টোল নিয়েও কিন্তু মানুষের বিরক্তি কম না। তো এই যে বললাম যে অনেক কিছু হচ্ছে এই জমানাতে, অনেক কিছু হচ্ছে যেটা কিনা নতুন প্রধানমন্ত্রী তার জন্য বার্ডেন তৈরি করছে, এবং তিনি অনেক বিষয়গুলো চান না, অনেক বিষয়গুলো জানেন না, অনেক বিষয়গুলো হোক এটাও চান না। কিন্তু তারপরেও কিছু মানুষের অতি উৎসাহ, কিছু মানুষের তেলবাজি, কিছু মানুষের ওভার স্মার্টনেস, এই নতুন যে নবীন সরকার তাকে বিপদ এবং বিপত্তিতে ফেলে দিচ্ছে, এবং তাকে আবার সেই পুরনো যে দুর্নাম বদনাম, সেই দুর্নাম বদনামের দিকে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আশা করি সরকারি কর্তা ব্যক্তি তারা সতর্ক হবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।